দেশ জুড়ে যতই আন্দোলন হোক, নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করবেন না, তাদের জিম্মি নাগরিকদের মুক্তিও চান না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। এক মাথা খারাপ বাঁধনহারা বর্বর গোয়ার হচ্ছে এই নেতানিয়াহু। সে কোনোভাবেই থামতে চাচ্ছে না। তার বিরুদ্ধে খোদ নিজের দেশেই তুমুল বিক্ষোভ ও আন্দোলন চলছে, সেগুলোতে কোনো কেয়ারই করছেন না তিনি। হামাসের কাছে থাকা তাদের দেশের জিম্মি নাগরিকদের উদ্ধারে কোনো পদক্ষেপ আছে কিনা সে বিষয়েও স্পষ্ট কিছুই বলতে পারছেন না। এছাড়া যুদ্ধ বন্ধের কোনো লক্ষ্য নিয়ে তিনি প্রকাশ করছেন না। পাশাপাশি গাজায় যারা ত্রাণ বিতরণ করছে তাদের ওপরেও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। ক্ষুব্ধ হয়ে উঠেছে তারই বন্ধু খোদ বাইডেনও। হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে নিজেদের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসেছে বলে জানান হামাস কর্মকর্তা ওসামা হামদান। তবে গাজা যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি চুক্তিতে উপনীত হতে উভয় পক্ষকে বাধাগ্রস্ত করছেন, কারণ ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে তার কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন হামাস কর্মকর্তা ওসামা হামদান। বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেন, দখলদার সরকার এখনও চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং আলোচনা একটি দুষ্ট চক্রে আটকে আছে। মিশর ও কাতারের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় আরও একবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করা হচ্ছে। গত এক মাসের বেশি সময় থেকে এই প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত সামান্য সফলতাও আসেনি। হামাস এমন একটি যুদ্ধবিরতি চুক্তি চায় যা গাজা যুদ্ধের স্থায়ী অবসানকে নিশ্চিত করবে। অন্যদিকে ইসরায়েল সে দেশে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি চায়। দেশটি গাজায় তাদের অভিযান বন্ধ করতে আগ্রহী নয়। সম্প্রতি ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করার পর গত কয়েক সপ্তাহ ও মাসে আটক করা 101 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। তাদের ইসরায়েলের কেরেম শালম ক্রসিং দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে দেয়া হয়েছে। ওইসব বন্দীদের অনেকে ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। গত 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত 33,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 76,000। হতাহতদের একটি বড় অংশ নারী ও শিশু বলে বৃহস্পতিবার 4 এপ্রিল এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বিমান হামলায় গাজায় কাজ করা বন্ধ করেছে ত্রাণ সংস্থাগুলো। 7 কর্মী নিহত হওয়ার পর ফিলিস্তিনের ছিটমহল গাজায় কার্যক্রম স্থগিত করেছে ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন WC-কে। এরপর থেকে বহু ফিলিস্তিনি হতভম্ব হয়ে ভাবছেন তাদের পরিবারগুলোকে কিভাবে খাওয়াবেন। WC-কে সঙ্গে কাজ করা আরেকটি মার্কিন ত্রাণ সংস্থা আনেরাও তাদের কার্যক্রম বন্ধ রেখেছে, কারণ তাদের স্থানীয় কর্মী ও কর্মীদের পরিবারগুলো বাড়তে থাকা ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এই দুই ত্রাণ সংস্থা মিলে গাজায় প্রতি সপ্তাহে 20 লাখ খাবারের প্যাকেট সরবরাহ করত বলে বিবিসি জানিয়েছে। ইসরায়েলে কঠোর অবরোধ, ত্রাণ প্রবেশে বাধা ও চলমান সহিংসতায় গাজার 23 লাখ বাসিন্দার মধ্যে প্রায় 11 লাখ দুর্ভিক্ষের মুখে আছে বলে জাতিসংঘ সতর্ক করেছে। WC-র কাজ বন্ধ রাখার সিদ্ধান্তে সাইপ্রাস থেকে গাজায় সমুদ্র পথে ত্রাণ আসার একটি করিডোরের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। আসন্ন দুর্ভিক্ষ এড়াতে গাজার উত্তরাংশে ত্রাণ প্রবেশের সুবিধার্থে গত মাসে এই করিডোরটি স্থাপনে WC-কে সহায়তা করেছিল। সোমবার রাতে ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের নির্ধারিত একটি উপকূলীয় সড়ক ধরে WC-র একটি গাড়ি বহর দক্ষিণ দিকে যাওয়ার সময় বিমান হামলার শিকার হয়। এর কিছুক্ষণ আগে WC-কে একটি বার্জ থেকে শতাধিক টন খাদ্য সহায়তা নামিয়ে গাজার দিয়ের আল বালাহ এলাকার একটি গুদামে রেখেছিল। এই বার্জটি ত্রাণবাহী 4টি জলযানের সঙ্গে গাজার উপকূলে এসেছিল, কিন্তু ত্রাণ কর্মীদের ওপর ইসরায়েলের হামলার পর আরও 240 টন খাদ্য ত্রাণ সহ অপর জাহাজগুলো সাইপ্রাসে ফিরে যায়। নরওয়ের রিফিউজি কাউন্সিল সতর্ক করে বলেছে, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সঙ্গে যা হয়েছে তাতে পুরো ত্রাণ পদ্ধতিটি হুমকির মুখে পড়েছে ও খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। WC-কে ইসরায়েলের সামরিক বাহিনীকে অভিযুক্ত করে বলেছে, ইসরায়েলি বাহিনী জেনে বুঝেই তাদের পরিষ্কার লোগো সম্বলিত গাড়িগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই তারা পথে বের হয়েছিল। যে 7 জন নিহত হয়েছেন তাদের মধ্যে ব্রিটিশ, পোলিশ, অস্ট্রেলীয়, ফিলিস্তিনি ও যুক্তরাষ্ট্র কানাডার একজন দ্বৈত নাগরিক আছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এই হামলার ঘটনাকে গুরুতর ভুল বলে অভিহিত করেছেন, আর রাতের অন্ধকারে তারা ত্রাণ বহরটি শনাক্ত করতে পারেননি বলে দাবি করেছেন।
ত্রাণকর্মীদের সুরক্ষা দিতে আরও বেশি কিছু করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে সমন্বয়ের আরও উন্নয়ন ঘটাতে তারা অবিলম্বে নতুন একটি মানবিক কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করছেন বলে জানিয়েছেন। কিন্তু ত্রাণ গোষ্ঠীগুলো বলছে এসব প্রতিশ্রুতি অর্থপূর্ণ কোনো পরিবর্তনের দিকে নিয়ে যাবে কিনা তা নিশ্চিত না তারা এও বলেছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 196 জন ফিলিস্তিনি ত্রাণকর্মী নিহত হয়েছে। নরওয়ের রিফিউজি কাউন্সিলের মহাসচিব ও জাতিসংঘ মানবিক বিষয়ক সাবেক প্রধান জন এগল্যান্ড বিবিসিকে বলেছেন, গাজার মানুষদের জন্য ডব্লিউসিকের কার্যক্রম বন্ধ মানে আরও দুর্ভিক্ষ, আরও মৃত শিশু আর চরম পুষ্টিহীনতার জন্য আরও বেশি মহামারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় পুষ্টিহীনতায় অন্তত 27 শিশুসহ 30 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজায় ইসরায়েলের বিমান হামলায় ডব্লিউসিকে এর নিহত কর্মীদের মধ্যে পোল্যান্ড, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া নাগরিক এবং যুক্তরাষ্ট্র, কানাডার দ্বৈত নাগরিকও রয়েছেন। পোল্যান্ড ও যুক্তরাজ্য গাজায় বিমান হামলায় তাদের ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে। ওই কর্মীদের মধ্যে পোল্যান্ডের 1 জন, যুক্তরাজ্যের 3 জন সহ অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র, কানাডার এক দ্বৈত নাগরিকও রয়েছেন। ডব্লিউসিকে বলছে দাইর আল বালার একটি গুদাম থেকে চলে যাওয়ার সময় ত্রাণবাহী গাড়িবহরে হামলায় কর্মীরা নিহত হয়েছে। তারা সমুদ্র পথে গাজায় নেয়া 100 টনের বেশি খাবার ওই গুদামে রেখে আসতে গিয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে ইসরায়েলি বাহিনী নিরীহ মানুষের উপর হামলা করেছে। মঙ্গলবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, অনিচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটে গেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কার্জ এর সঙ্গে তার কথা হয়েছে। তিনি কার্জকে জানিয়ে দিয়েছেন যে ত্রাণকর্মী নিহতের এমন ঘটনা মেনে নেওয়া যায় না। বিবিসি জানায়, এক্সে এক পোস্টে ক্যামেরন লেখেন, ইসরায়েলকে জরুরি ভিত্তিতে ব্যাখ্যা দিয়ে বলতে হবে যে এমন ঘটনা কিভাবে ঘটল। মাঠ পর্যায়ে ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরকে বড় ধরনের বদল ঘটাতে হবে। ওদিকে এক্সে পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়াকভ লিভনেকের কাছে জরুরি ব্যাখ্যা চেয়েছি। সোমবারের হামলার ঘটনায় ত্রাণ কাজ করা গোষ্ঠীগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে, তারা যে কোনো সময়ের চেয়ে এখন তাদের কর্মীদের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এমন ঘটনা ঘটেছে। যুদ্ধে এরকম ঘটে যায়। ইসরায়েল বিষয়টি শেষ পর্যন্ত খতিয়ে দেখবে এবং এমন ঘটনা যাতে আবার না ঘটে সেজন্য সবকিছু করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়াল সেন্ট্রাল কিচেন ডব্লিউসিকে এর প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেজ বলেছেন, ফিলিস্তিনের গাজায় সংগঠনটির ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাটি ভুল ছিল না, এটা পরিকল্পিত হামলা। কেননা ত্রাণকর্মীদের একের পর এক গাড়িতে হামলা চালানো হয়েছে। জোসে আন্দ্রেজ জানান, ডব্লিউসিকের ত্রাণকর্মীদের গতিবিধি আগে থেকেই ইসরায়েলি বাহিনীকে জানানো হয়েছিল। এই হামলাকে গুরুতর ভুল বলে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সরকার প্রতিশ্রুতি দিয়েছে হামলার ঘটনা স্বাধীনভাবে তদন্ত করা হবে। ডব্লিউসিকে জানিয়েছে, ত্রাণকর্মীরা দেইর আল বালাহ এলাকায় একটি ওয়্যার হাউসে ত্রাণ নামিয়ে বের হওয়ার পরপর হামলার শিকার হন। ওই সময় সমুদ্র পথে গাজায় পাঠানো 100 টনের বেশি ত্রাণ তারা সেখানে পৌঁছে দেন। ওই ত্রাণবহরে 3টি গাড়ি ছিল, এর মধ্যে 2টি ছিল সশস্ত্র। গাড়ির দৃশ্যমান জায়গায় বড় করে ডব্লিউসিকের লোগো দেয়া ছিল। এরপরও 3টি গাড়িতেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এমনটাই দাবি সংগঠনটির। ইসরায়েলি চ্যানেল 12 নিউজকে দেয়া সাক্ষাৎকারে জোসে আন্দ্রেজ বলেন, ত্রাণকর্মীদের গাড়িগুলোর গতিবিধি ইসরায়েলি সামরিক বাহিনীর সবাই জানত, তাই এটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গাড়িতে সরাসরি হামলার ঘটনা। আর ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হেরজি হালেভি বলেছেন, এটা একটি গুরুতর ভুল, এটা ঘটা উচিত হয়নি। ত্রাণকর্মীদের গাড়িতে হামলা ও হতাহতের ঘটনায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি বৃহস্পতিবার 5 এপ্রিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলে আচ্ছা মতো সতর্ক করেছেন ও হুমকি দিয়েছেন বাইডেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। প্রচার মাধ্যম হচ্ছে যে এটা হলো একটা সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য প্রচার। ইলেকট্রনিক্স মিডিয়া আরও তো এটা সর্বশেষ সংস্করণ। তো আমরা চাই যে সেখানে জনগণের কায়েমি স্বার্থবাদীদের স্বার্থকে সমুন্নত রাখাকে, সাধারণ বাংলাদেশের জনগণের স্বার্থ যদি সমুন্নত রাখা যায় তাহলে চেঞ্জ টিভির প্রতিষ্ঠা সার্থক হবে। আমরা এই কামনা করি। চেঞ্জ টিভির সকল শ্রোতা এবং দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 5 বছর বর্ষপূর্তি চেঞ্জ টিভির।
গত 5 বছর সঠিক খবর, সঠিক ইনফরমেশন এবং আমাদের দেশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছুর জিনিসগুলো সুন্দরভাবে যেমনভাবে তুলে ধরেছে চেঞ্জ টিভি আপনাদের সবার সামনে, আমি আশা রাখি আগামী 50 বছরও যেন ঠিক একইভাবে, একই ইন্টেগ্রিটির সাথে, অনেস্টির সাথে এবং হাই কোয়ালিটি জার্নালিজমের সাথে তারা আপনাদের সামনে তুলে ধরতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।